সৌমিত মুখার্জির কম্পোজিশনে ঋষি রয় চৌধুরীর পরিচালনায় নতুন মিউজিক ভিডিও পাকিজা ইশক মুক্তি পেয়েছে। আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী পাকিজা ইশকের গোটা টিম নিয়ে চলে এসেছি। তাদের সাথে এই মিউজিক ভিডিও নিয়ে জমিয়ে আড্ডা দেবো। তাহলে আর দেরি না করে চলুন। আমাদের সাথে পেয়ে গেছি পাকিজা ইশকের গোটা টিমকে। আমাদের সাথে রয়েছে ডিরেক্টর ঋষি দা এবং রয়েছেন সৌমিত দা, আমাদের সবার প্রিয় সৌমিত দা, এবং স্যান্ডি এবং দামিনী। সবাইকে ওয়েলকাম জিও বাংলায়। যেহেতু আমরা পাকিজা ইশক নিয়ে আজকে মেনলি আলোচনা করছি, আমাদের আড্ডা যেহেতু, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবো যে পাকিজা ইশক কি মানে কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে করা? না, অ্যাকচুয়ালি পাকিজা ইশক যে আলাদা করে কোনো ইন্সপায়ার্ড হয়ে কোথাও থেকে করো সেটা একদমই না। পাকিজা ইশক আমাদের একটা খুব কাছের একটা প্রজেক্ট। আমরা পাকিজা ইশক অ্যাকচুয়ালি প্রথমে তো নামটা পাকিজা ইশক হয়নি। অ্যাকচুয়ালি আমরা যখন প্ল্যান করছিলাম তখন সমিতদার কাছে আমি স্পেশালি যাওয়া এবং সমিতদাকে বললাম যে সমিতদা এর আগেও আমার একটা প্রজেক্ট করেছে, সেটা ডান্সিং নাম্বার ছিল। তো সমিতদাকে বলা যে সমিতদা এবার ডান্সিং নাম্বার করব না, বাট এমন একটা প্রজেক্ট আমি করতে চাই যেটাতে একটু 90s ফিল থাকবে, অ্যান্ড এরকমও নাকি যে পুরোটা 90s হয়ে যায়, 90s সাথে সাথে কিন্তু একটু মডার্ন টাচও থাকবে, মডার্ন মিউজিক্যাল টাচ থাকবে। তো সমিতদাকে সেভাবে বলা যে এইভাবে তুমি প্লটটা করো। তো তারপর সমিতদার উপরেই আমি ছেড়ে দিই। তার কারণ হচ্ছে যে আমি একটা জিনিস সবসময় বিলিভ করি, অ্যাজ এ ডিরেক্টর আমার তো অবশ্যই সে থাকবে, ভিশন থাকবে, বাট যেই কাজটাতে যে এক্সপার্ট তার উপর কিন্তু ফেথ বা বিলিভ করে সেই জায়গাটা ছাড়তে হয়, তাহলে কি হয় সেই কাজটা অনেক বেশি বেটার হয়। তো সমিতদা তারপর কি করলো, সমিতদা একটা এত সুন্দর ফিউশন করলো, কম্পোজিশন করলো, এবং লিরিক্সটার জন্যই মেনলি নামটা পাকিজা ইশক হয়েছে। বিকজ আমাদের এটা বেসিক্যালি একটা হিন্দি প্রজেক্ট, তার মধ্যে অনেক লিরিক্স তোমরা দেখতে পাবে, সেখানে উর্দু লিরিক্স আছে। সো দিস ইজ এ গ্রেট কম্বিনেশন অফ হিন্দি আর উর্দুর সঙ্গে কম্বাইন করে করা হয়েছে। সো তার জন্যই বেসিক্যালি পাকিজা ইশক নামটা। আর তারপর তো যেরকম ভিডিও হয়েছে ব্যান্ড অল, সেটাকে বেস করেই করা আর কি সবটা। এই সমিতার কাছে আসবো। এই যে ঋষিদা বললো যে দায়িত্বটা তোমার উপর তুলে দিয়েছিল, এই দায়িত্বটা তুলে দেওয়ার পরের ঘটনাটা কি ছিল? প্রথমত আমি ঋষির কথাটাই আবার অ্যাম্পলিফাই করে বলছি যে একদমই আমায় ভাট সাহেব মহেশ ভাট একবার বলেছিল যে ডিরেক্টরের উপস্থিতি হচ্ছে যখন তার অনুপস্থিতি তাকে বোঝা যায়। তো এটা হচ্ছে জেনারেলি, আমি বোঝাতে পারলাম কিনা জানি না, ডিরেক্টরের অ্যাবসেন্সে ডিরেক্টরের প্রেজেন্সটা বোঝা যায়। হ্যাঁ, এটা আমার বলতে বলতেও কাঁটা দিচ্ছে। সো আমার কোনো দ্বিধা নেই মহেশ ভাটের সঙ্গে ঋষির তুলনা করতে, কেননা বয়স বা এক্সপিরিয়েন্স তাতে একটা ক্রিয়েটিভ মানুষকে জাজ করা যায় না। তো ঋষির মধ্যে আমি যখনই যতটুকুন কাজ করেছি, যটা কাজ করেছি, ঋষির মধ্যে একটা শুধু ক্রিয়েটিভ ফ্রিডম দিয়ে দেওয়াটা বড় কথা না, যে যা ইচ্ছে করো। প্রথমত হচ্ছে একটা মানুষকে হতে হয় এক রকমের, সে এসে যে তার পরবর্তী লেভেল অফ টিমকে ইনফেক্ট করবে সেই ক্ষমতাটা হতে হয়। ধরো আমি গিয়ে এখন একটা অটোমোবাইল কোম্পানিতে গিয়ে বললাম যে তুমি যা ইচ্ছে একটা গাড়ি করে দাও, সেটা বলাটা না বলাটা একই ব্যাপার। আমি যদি সেই দক্ষতা রাখি বা সেই সত্তাটা রাখি যে আরেকজনকে ইনফেক্ট করার ক্ষমতা রাখি, তবে সেই 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 জিনিসটা, সেই উৎসটা একটার থেকে একটা স্তরেতে কি বলবো, এটা ট্রান্সলেট হয়। ডিরেক্টর থেকে ধরো মিউজিক ডিরেক্টর, এই ক্ষেত্রে সেখান থেকে ধরো সিঙ্গার্স বা আমার মিউজিশিয়ানসরা, বা সেখান থেকে ধরো তারপরে লাস্টে অ্যাক্টার্সরা অ্যান্ড ঋষির বাকি টিম। তো একটা ক্যাপ্টেন অফ শিপ যখন হয়, জেনারেলি এটাই হওয়ার কথা, যেটা খুব বিরল হয়তো আমাদের এখানে। আমার বলতে কোনো দ্বিধা নেই সেখানেও, কেননা আমি তো কাজ প্রচুর করেছি, বয়স বেড়ে গেছে, চুল চলে গেছে, বুঝতেই পারছো। তো এখন বলতেই পারি আমি, আর বলতে চাইও, বলার সময় হয়ে গেছে যে এখানে সৎ মানুষ চুরি করার কথা বলছি না, সৎ মানুষ যার একটা সত্তা আছে, যে সেই কাজটা করার ক্ষমতা রাখে, সে সেই কাজটা করছে, সেটাই প্রচণ্ড অভাব আছে।
তো ঋষির মধ্যে ঋষি যতটা কটা ছবি করেছে, ক নম্বর কাজ করেছে আমার কাছে ইম্পর্টেন্ট না, বাট ঋষির মধ্যে সেই সত্তাটা দেখেছি বেসিক্যালি। একদমই তাই। তোমাদের কাছে এবার আসি যে তোমরা দুজনেই যখন এই প্রজেক্টটা পেলে, তখন সেই প্রজেক্টটা পাওয়া, প্রজেক্টটা সম্পর্কে শোনা, আগে তো শুনলে যে কিরকম প্রজেক্টটা হচ্ছে, সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল, বা যখন শুনেছিলে তখন কি মনে হয়েছিল? সবার চেয়ে প্রথম তো যখন গানটা শুনলাম, আই ওয়াজ ভেরি মেসমেরাইজড, কারণ যেরমভাবে উর্বিদি অ্যান্ড সামিত দা গেয়েছে প্লাস গানটা বানিয়েছে, দ্য মিউজিক ওয়াজ লাভলি অ্যান্ড লিরিক্স ওয়াজ আউট অফ দ্য বক্স। সো গানটা শোনার পরে একটা এক্সাইটমেন্ট আরও বাড়লো। অ্যান্ড দেন যখন জানলাম বানারসে হচ্ছে, তো আমি টপ অফ দ্য ওয়ার্ল্ডে ছিলাম, বিকজ আই এম আ শেফ ভক্ত, আই লাভ শেফ। সো বানারসের শুটিংটা যখন শুরু হলো, মানে প্রত্যেকটা ঘাটে যাওয়া, বানারস কি গলি, দেন গঙ্গা, দেন করিডোর, সব জায়গায়। সো এটা একটা আলাদাই জার্নি ছিল, একটা আলাদাই ফিলিং ছিল, যেরমভাবে শ্যুটটা হলো, যেরমভাবে ডাইরেক্টর সব কাজগুলো করলো, টিম যেরমভাবে কাজ করলো, বেস্ট। স্যান্ডি? এই আমরা চারজন হচ্ছে একজন মানে একটা ফ্যামিলি, মানে আমরা না এর আগে মানে বহু বছর ধরে একে অপরকে চিনি। আর ঋষির সাথে আমি প্রচুর আগে কাজ করেছি, আর দামিনীকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি। আমিও। হ্যাঁ, সামিত দাও, আর সামিতার সঙ্গে আমাদের সম্পর্ক বহু বছর। তো আবার যখন আমরা এক হয়েছি না, তো কিছু কারণে তো এক হয়েছি, মানে যখন চারটে পজিটিভ মানুষ একসাথে হয় তখন কিছু না কিছু ভালো হয়। আর আমাদের এই গানটা দেখো, সবার আগে একটা মিউজিক ভিডিও না অডিও আগে আসে ফার্স্ট, মানে অডিও হচ্ছে সোল, মিউজিক ভিডিও সোল হচ্ছে অডিও, দেন আসছে ভিডিও। এই এমন একটা গান যেটা প্রথম হচ্ছে হিন্দি গান হয়তো, বাট আমাদের টিম তো বাংলা টিম, আমরা হিন্দি গান নিয়ে যাচ্ছি শ্যুট করতে বেনারসে। সেটাতে কস্টিং আছে, ওখানে গিয়ে খরচা হচ্ছে, শ্যুট করছি, সারাদিন রোদের মধ্যে দৌড়াচ্ছি, এদিক ওদিক নৌকো, পুরো টিম খাটছি। সামিতদা এখান থেকে পুরো অডিও ভিডিও তৈরি করে দিয়েছে, তার জন্য একটা টাইম লেগেছে, সামিতদার একটা টিম আছে আলাদা। হ্যাঁ, তো এই পুরো জিনিসটা মানে প্রচুর খাটাখাটনি হয় আমাদের, সেটা হয়তো সামনে মানুষ দেখতে পায় না। 3 মিনিটের গান হয়, 3 মিনিটে সবাই জাজও করে, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, ঠিক আছে। এটা না একটা ম্যাজিকের মতন, যে তোমার কাছে 3 মিনিট আছে আর তোমার সামনে বসে আছে 3 কোটি লোক, 30 কোটি লোক, তাদেরকে তোমাকে এনি হাউ হোল্ড করে রাখতে হবে, বা তাদের ভালো লাগাতে হবে। কিন্তু তারা কিন্তু বুঝবে না তার পিছনে কদিন শ্যুট করেছি আমরা, কতদিন রাত জেগেছি, কতদিন খেটেছি, কতটা ভেবেছি। একটা ধরো শট, একটা গানও ডিরেক্ট করছে যেখানে পুরো গানে তোমাকে একটা স্টোরি দেখাতে হবে, 3 মিনিটের গল্প দেখাতে হবে। যেই গল্প আমরা ধরো যখন শ্যুটে দেখাচ্ছে তখন 7-8 দিন 10 দিনের ঘটনা দেখাচ্ছে, কিন্তু সেটা আমাদের 3 মিনিটে শেষ করতে হবে, সেটা বিশাল ডিফিকাল্ট। তার মধ্যে বেনারস এত ক্রাউডেড জায়গা, লোকজন ভর্তি, তার মধ্যে আমাদের শ্যুট করতে হচ্ছে। যখন এই গানটা তৈরি হয় তো তুমি গানটা শুনে না বুঝে যাবে যে এটা কি লেভেলে যেতে পারে। এইবার তুমি যখন গানটা পেয়ে গেছো, তারপর তুমি যখন ভিডিওতে যাচ্ছ, এবার তুমি কিন্তু বুঝে গেছো গানটা 10-এ চলে গেছে। মানে এবার আমাকে ভিডিও যদি আমি 12-তে না নিয়ে যাই তা তুমি ম্যাচ করতে পারবে না। এখন রিয়ালিটি শোজগুলোতে দেখবে জাজেসরা পিছন ঘুরে বসে থাকে, গান শুনে যদি কানেক্ট হয় তাহলে ঘোরে। তুমি আমাদের গান চালাবে, শুরুতেই তোমাকে ছুঁয়ে দেবে। উর্বি শুরুতে যেটা গিয়েছে না, মানে সুপার মনে হচ্ছে কাঁচ, মানে ওই শুরুতে ওই পার্টটা তু বাতাদে শুরু যখন করছে না, আউটস্ট্যান্ডিং। মানে ওটার পর যে কেউ চোখ খুলে দেখবে কি হচ্ছে এটা, দেখি তো। এবার যখন তুমি এইরকম একটা গান পেয়েছো, তার মানে তোমাকে ভিডিও কোথায় নিয়ে যেতে হবে আর কতটা এফোর্ট দিতে হবে, তারপরে গিয়ে ওটাকে ম্যাচ করবে। কারণ বেশিরভাগ মানুষ না অডিও শোনে, আমরা যখন ঘরে কাজ করতে করতে অডিও শুনি, তুমি সবসময় ভিডিও দেখো না, তুমি হয়তো ইউটিউব চালিয়ে রেখেছো, তুমি ভিডিও দেখছো, তুমি গানটাই শুনছো। তাহলে এই ভিডিওটা, মানে এই যে তুমি বলছিলে না যে অডিও শোনে, তাহলে ভিডিওটা ধরো কেউ দেখতে শুরু করলো, এবার কোনো ভিডিও যদি তার ভালো না লাগে তাহলে সে কি করবে, ভিডিওটা একটু শুরু করবে দেখা, তারপর ভিডিওটা রেখে দেবে, সে আরেক জায়গায় গিয়ে গানটা শুনবে। তাহলে দুটো একসাথে কিভাবে টানবে এই গানটা? আমি অন্যদের জানি না, বাট মানে আমার ক্ষেত্রে খুব হেল্প করেছে, কারণ আমার বেসটা, আমার বলতে এক ফোটাও লজ্জা নেই যে আমার বেসটা যেখান থেকে শুরু, ডান্স বাংলা ডান্স, আপনারা সকলেই জানেন, একটা পপুলার শো জি বাংলা। আই এম ভেরি 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 গ্রেটফুল টু জি।
এবং ওই প্ল্যাটফর্মটার যেখান থেকে না আমাদের শিক্ষা, মানে যেখান থেকে আমাদের শিখে ওঠাটা, মানে ওখানে কি হয়, আমাদের 2.5 মিনিট 3 মিনিটের গানে সামিত দ্বারাও অনেক সময় অ্যাজ এ গেস্ট জাজ গেছেন, ওই একটুখানি সময়ের মধ্যে আমাদেরকে পুরো একটা গল্প দেখাতে হয়, ঘটনা দেখাতে হয়। জাজেস যে সামনে থাকে তাকেও আমাদের ইমপ্রেস করতে হয়, আর তুমি নিজেই ফিল করতে পারো একটা সামনে হওয়া জিনিসের ভাইব আলাদা, যেটা টেলিকাস্ট দেখছো তার ভাইব আলাদা বাড়িতে বসে। তো আমাকে অডিয়েন্সটাকেও খুশি করতে হবে, আমাকে জাজেসকেও খুশি করতে হবে। ইন দি মিন টাইম আমার আশেপাশের ইউনিটের যারা ক্রিউ মেম্বার যে ঝাড়ু দিচ্ছে তারও যাতে দেখে ভালো লাগে, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। তো সেই জন্য না একটা নাচ বা যে কোনো কিছুতে ভেরিয়েশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরিয়েশন না থাকলে তুমি যেটা বললে যে সে রেখে দিয়ে চলে যাবে কেন, হ্যাঁ এটা হতে পারে তার সে খুব একটা মনোযোগ দিয়ে দেখার জন্য খোলেনি, নর্মাল অনেকবার হয়তো দেখেছে, অনেকবার দেখে, দ্যাট ইজ আলাদা, দ্যাট ইজ ডিফারেন্ট। তো সেই কারণে ভেরিয়েশনটা খুব দরকার এবং খুব ইন্টারেস্টিং জিনিসপত্র থাকতে হবে, যেটা ওর মানে যে কোনো অডিয়েন্সের ভিউ থেকে দেখতে ভালো লাগবে এবং সে স্টিক থাকবে যে না এর পরে কি আছে, আরো ইন্টারেস্ট গ্রো করা, সেই ইন্টারেস্ট গ্রো করানোটাই হচ্ছে আমাদের কিন্তু কাজ। আর একটা কি বলতো, এইটাই অ্যাবসলিউটলি স্যান্ডি, ঋষি আমরা যা বলছি সেটাই। তার থেকেও আরেকটা জিনিস আমার মনে হয় অ্যাড করা দরকার, যে কে চায় একটা কাজ খারাপ করতে? কেউ তো চায় না। আর কেউ তো একদম অশিক্ষিত নয় যে কাজ করছে। তা এত হুদো হুদো কাজ হয়, কিন্তু সেটা কোথাও না কোথাও কানেক্ট করে না কেন? ধরো আমি কথা শুনলাম আমাদের গান করার কিছু পদ্ধতি আছে, আমাদের গানেতেও ভেরিয়েশনস করতে হয়। একটা না তো মুখরা অন্তরা ডিফারেন্ট পার্টস থাকে কেন? গানটা তো একটা সিঙ্গেল লাইন থাকবে, তাহলে তো লোকে মৃত হয়ে গেছে। সিঙ্গেল লাইন হচ্ছে যখন টোঁক 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 ডাইনামিক হয়, সিঙ্গেল লাইন হচ্ছে যখন লোকে মৃত হয়ে যায়। তো আমরা সব করলাম, সব ফর্মুলা দিলাম, যা যা জানকারি আছে সব ঢেলে দিলাম একটা প্রজেক্টের মধ্যে বা একটা কাজের মধ্যে, তো তাও সেটা কানেক্টেড হয় না কেন? না আমার যেটুকুন এক্সপিরিয়েন্স বা আমার জার্নিতে যেটুকুন আমি বুঝতে শিখেছি, ইট ইজ কোথাও যদি শুরু থেকে শেষ অবধি একটা সততার অভাব থাকে। সত্যিটা এখন বলতে খুব ইজি, হ্যাঁ আমিও সত্যি, কিন্তু সত্য কাজটা হচ্ছে যখন তোমার ট্রু প্যাশনটা অ্যাট ইটস 100% থাকে, আর সেখানে আর কোনো কিছু মিশ্রিত না থাকে at the time of doing that job। মানে ধরো আমি গানটা যখন বানাচ্ছি, ও যখন ওটাকে অভিনয়টা করছে, ঋষি যখন সেটাকে ডিরেক্ট করছে বা প্রথম থেকে কিউরিয়েট করছে, আইডিয়েট করছে একটা প্রজেক্ট, প্রডিউসার্স দামিনী প্রোডাকশনস, তারা একটা ভেবেছে। সবচেয়ে থেকে বেশি কিন্তু প্রোডাকশন টিমের একটা সৎ চেষ্টা থাকে। এই তালিকার মধ্যে এই আমি যে এরকম অদ্ভুত কথাগুলো বলছি সেগুলো পড়ে না জেনারেলি, কিন্তু এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা মা ছেলের কাছে সে বিশ্বের বেস্ট কি করে হয়ে যায়? সে কি প্রচণ্ড ভালো দেখতে বলে, না প্রচণ্ড সব কিছু না কিছুতে ভালো বলে? তা নয়, তার সততা, তার রিয়েল কানেক্টের জন্যে। তো একটা ক্রিয়েটার যদি রিয়েলি, ক্রিয়েটার মানে যে প্রডিউস করছে, যে অভিনয় করছে, যে ডিরেক্ট করছে, যে মিউজিক করছে, বিভিন্ন যে স্পট বয় যে 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 যেখানে আছে, দ্য এন্টায়ার টিম, তাদের মধ্যে যদি একটা সততার অভাব থাকে বা কোথাও একটা ইন্টেনশন, মানে ইন্টেনশনটা যদি একটু 19-20 থাকে, ততটাই রেজাল্টটা 19-20 হয়। যদি না হতো, এটা সত্যজিৎ বাবু বলে গেছেন গুপি গাইন বাঘা ভাইনের থ্রু দিয়ে, গুপি আর বাঘা না গুপি গাইন গাইতে জানতো, না বাঘা তালে বাজাতে পারতো। দুজনকে, আমি একটু অফ টপিকই বলছি, হ্যাঁ, দুজনকে মাথা ন্যাড়া করে গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছিল, এত খারাপ গান গায় আর বাজায়। তো তারা কিন্তু সারা বিশ্বে দেখানো হচ্ছে, সারা বিশ্বের রাজাদের থমকে দিয়েছিল, স্তম্ভিত হয়ে গেছিল। কেন? কারণ না, হ্যাঁ সততা। কোথায় সততাটা? সিম্পলভাবে গোপী গানের একটা ডায়লগ আছে, রাজামশাই তুই একটু গান বাজনা করে একটু লোককে খুশি করতে পারতাম। এ দেখো
এইটা যার মধ্যে আছে, গান বাজনা করে একটু যদি আমি বড় হতে পারতাম, যদি থাকে, বা গান বাজনা করে যদি আমি একটুখানি পয়সা বানাতে পারতাম, বা গান বাজনা করে যদি আমি একটা আরবানেতে ফ্ল্যাট করতে পারতাম, এগুলো যদি থাকে, আমি এক্সাম্পল বলছি, বুঝেছো? এগুলোর কিছু কিছু, সবটা তো থাকে না, কিন্তু কিছু কিছু যতটুকুন থাকে ততটুকুন তার যে এক্সক্রিটাটা, ক্রিয়েশনটা যেটা হয়, সেখানে সেটা অভাব দেখা যায়। আর মানুষ তুমি কি জানো কি না জানোতে ইন্টারেস্টেড নয়, তুমি কত সত্যি কথা বলছো সেটাতে ইন্টারেস্টেড। এত সুন্দর লোকেশন, রোমান্টিক সিন, খুব সুন্দর একটা রোমান্টিক মিউজিক ভিডিও, তো তোমাদের সেটার জন্য নিজেদের কিভাবে প্রিপেয়ার করেছিল? ইমোশনস না ওরকম করে আসে না, মানে এক হচ্ছে গানটা যদি খুব ভালো লাগে আমার, হ্যাঁ বেসিক্যালি তো এটা কেমিক্যাল চেঞ্জেস, কেমিক্যাল ফ্যাক্টরি, এটাতে একটা কেমিক্যাল চেঞ্জেস কীভাবে আমি আনবো, এবার আমি কতটা ফিল করছি, মানে এই যে ধরো আমি আর দামিয়ান শ্যুট করছিলাম, তখন আমরা যখন ওই প্রদীপ ভাসাচ্ছি বা আমি যখন ওর দিকে তাকাচ্ছি, তখন না আমার কাছে আর বাকি পৃথিবীতে কিছু ছিল না, আমি শুধু ওকেই দেখতে পাচ্ছিলাম। আর মানে অফ দ্য ট্র্যাক বলছে যে আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতাকে, বা করেও এটা, আমি নতুন অবশ্য অভিনয়, বাট তাও গল্প বলা বা গল্প পড়া খুব ইম্পর্টেন্ট। তোমার শরীরে যদি গল্প থাকে না, তাহলে তুমি যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারবে, বিকজ তুমি গল্পের মধ্যে থাকছো। আর যখন আমি একটা ক্যারেক্টার প্লে করছি, তখন আমি আসলে কি, আমার কত বডি আছে, আমার কি ফিজিক আছে, আমার কি অ্যাবস আছে, বা আমার কি লুকস আছে, আমি সেটা ভুলে গিয়ে আমি ক্যারেক্টারে থাকবো। তখন প্রথম কথা হচ্ছে গানটা না আমি এতভাবে ভিজুয়ালাইজ করেছি, তো প্রত্যেকটা প্লট আমার মাথায় না পুরো ছকা, যে আমি কোথায় কী শট নেব। প্রচুর জায়গা ওখানে গানটা আমরা চালাতেই পারিনি, আমরা হ্যাঁ কিছু কিছু জায়গা ফিলের জন্য চালিয়ে দিয়েছিলাম, দেখবে কিছু নৌকা সেকশনস আছে অ্যান্ড অল, বাট ম্যাক্সিমাম মানে 80% গানটা চলেইনি। আমি শুধু ওদেরকে সিচুয়েশান বুঝিয়েছি, কি করতে হবে বুঝিয়েছি। আর একটা জিনিস আমি পার্সোনালি আমার যেইটুখানি অভিজ্ঞতা বা যেইটুখানি এক্সপিরিয়েন্স, তার বাইরে থেকে তো আমি বলতে পারবো না, যেইটুখানি আমার অভিজ্ঞতা, এটা সম্পূর্ণ আমারও একটা ওপিনিয়ন আর কি। আমার মনে হয় যে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে যারা আগামী দিনে আমি যাদের সাথে কাজ করব বা যারা আমাদের সাথে কাজ করবে, এক একজনের তো এক একটা ওয়ে থাকে, যে তোমার সাথে কাজ করাটা আলাদা ধরন, আমার সাথে ধরন। তো আমি বলছি যে আমার মনে হয় না তার চুলটা কোথা থেকে একটু বেরিয়ে গেল, ঠিক আছে, মেকআপটা একটু কোথায় পাফ করতে হবে, তাকে ওই অ্যাটায়ারটায় কেমন লাগছে না লাগছে, আমার মনে হয় এই পুরো বিষয়টা কিন্তু দেখার জন্য কিন্তু ডিরেক্টোরিয়াল টিম রয়েছে, ডিরেক্টর রয়েছে, তার চোখ দুটো রয়েছে। এইগুলো তো মানে তুমি নিজেরটা নিজে কোনো দিন বুঝতে পারবে না। তো আমরা কী হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ম্যাক্সিমাম, আমি যাদের অনেকের সাথে কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতাটা ফেস করেছি, মানে এই সিচুয়েশানটা, তারা খুব ওয়ারিড হয়ে যায়, আমাকে ঠিক লাগছে তো। আরে আমার মনে হয় যে সব কিছু ছেড়ে এইটা দেখার জন্য অলরেডি একটা ডিপার্টমেন্ট পুরো তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে তোমাকে ভালো লাগতে হবে, কারণ তুমি আমাদের হিরোইন, তুমি আমাদের প্রজেক্ট, তুমি আমাদের হিরো, তুমি আমাদের প্রজেক্ট। তোমার কাজটা হচ্ছে পারফরমেন্সটা দেওয়া। এইটা আগে করে তারপর বাদ বাকি, বিশ্বাস করো পারফরমেন্স যদি ফাটাফাটি হয়, একটা চুল একটু বেরিয়েও থাকলো, বিশ্বাস করো কিছু যায় আসে না। একটা সুন্দর সিচুয়েশান চলছে, সেই সিচুয়েশানে দুজনের যদি দারুণ একটা কেমিস্ট্রি তৈরি হয়, সেখানে যদি একটু চোখটা স্ম্যাশ হয়ে যায়, তাতে বিশ্বাস করো আমাদের অডিয়েন্স এখন কিন্তু অনেক সেন্সিবল, তারা কিন্তু পারফরমেন্সটা বোঝে। তা আমার মনে হয় সেইটার উপর অনেক বেশি ফোকাস করা উচিত, রাদার অন্য জিনিসপত্রগুলো, ওগুলোর জন্য তো আমরা আছি। আজকে উর্ফিদি এখানে আসতে পারেনি, আমি এলে প্রশ্নটা করতাম, আসেনি, তাও প্রশ্নটা করছি, আমি উর্ফির কথাতে করে দিচ্ছি উত্তর। যে তোমরা দুজন যেহেতু মানে তোমরা দুজন যখন কাজ করো, তোমাদের দুজনের একসাথে গান প্রচুর লোকজন শুনেছে, অনেকে পছন্দ করেন, তো তোমাদের দুজনের কেমিস্ট্রিটা কি কোথাও গিয়ে ওই গানগুলোর ওপর এফেক্ট করে একসাথে গান করার সময়? সুরের কারবার কেউ করে তো সেটা তো অবভিয়াসলি তার উৎস অনলি প্রেম আর ভালোবাসা থেকে হয়, এছাড়া আর কোনো টেকনিক্যালিটি নেই। কিন্তু সুর বানানোতে, ধরো একটা গান করাতে তাও একটা যেটুকুন হয়, সুর বানানোতে কোনো টেকনিক্যালিটি নেই। তো এটা শুধুই ভালোবাসা থেকে জন্মায়, ভালো লাগা, ভালোবাসা, আকাশে বাতাসে যা আছে সেখান থেকেই হয়। দ্য এনভায়রনমেন্ট, আমি আকাশে বাতাসে মানে বলতে চাইছি দ্য এনভায়রনমেন্ট। তো ন্যাচারালি আমার উর্বির সঙ্গে যখন ভালোবাসা আছে, আমরা একসঙ্গে পথ চলি সর্বক্ষেত্রে, তো
তো সেখানে তো অবভিয়াসলি একটা আদান প্রদান থাকে, মানে এরকম অনেক হয়েছে যে আমি সুর নিয়ে যাই উর্বির কাছে, উর্বি বলে জঘন্য হয়েছে এটা, এটা কী করে করলে তুমি, মানে আমার ভয় লাগে তখন, মানে আর উর্বির আমার ওপর ভালোবাসাটাও আমি বুঝতে পারি কিছুটা, যেটা আমি আজকে রিভিল করছি, কোনোদিন বলিনি উর্বির সামনে, যে আমি কেমন সুর বানাই সেইটার থেকে। কেন একজন সুর বানায় যে সত্যিভাবে, একজন হচ্ছে অঙ্ক কষে ধরো যদি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপারটা নয়, বা যদি কেউ সুর বানায় ভেতর থেকে, সেই ব্যক্তিত্বটাকে বোঝা যায় ম্যাক্সিমাম। সেটা বোঝার জন্য উর্বির মতন একটা মানুষ লাগে যে বুঝতে পারে। আর ন্যাচারালি আমাদের কানেকশনটাই থ্রু মেলোডি অ্যান্ড সুর, তো সেইখানে ন্যাচারালি ওটা হয়েছে। তো গানটা বানানোর পর যখন আমি ভেবেছিলাম, একটা গান বানানোর পর তখন তো নিজের একটা ওনাস এসে যায়, মানে বানানো মানে কি আসার পর, আই উইল রাদার সে আসার পর, তো সেই গানটা যখন এসে যায় তখন মনে কে ভালো গাইলে বেস্ট হবে, যেরকম ওর মনে হয় কে অভিনয় করলে, কি ক্যামেরাতে নিলে কি ব্যাপার, সেটা থাকেই একটা, যাতে জিনিসটা খারাপ না হয়। উর্বি যদিও বা আমার লাইফ পার্টনার, বাট একটা যদি সেই জাস্টিসটা না ঠিক করে হয়তো বলতেও পারবো না, আবার মানে বুঝতে পারছো তো, আবার কোনো বাধ্যকতাও নেই যে ওকে দিয়ে গাওয়াতেই হবে, দুটোই বলছি, আমি খুব সত্যিভাবে বলছি। কিন্তু আমি ভাবলাম যে একটা হোক, তো প্রথমে গানটা পেয়েছিলাম একটু ছেলে কেন্দ্রিক হবে, কিন্তু সুরটা বেরোনোর পর লেখা হলো, আসিফ ভাইয়ের সঙ্গে যখন বসা হলো তখন আমরা ভাবলাম না এটাকে মেয়ে কেন্দ্রিক করবো। আর উর্বির একটুখানি স্ক্র্যাচ গাইয়ে রেখেছিলাম তখন, তো সেটা মানে অ্যাজ ইফ, কেন ওর সুরেলা গলা তো, আর আমার অতটা সুরেলা গলা না, তো আমি গানটা বুঝি কিন্তু উর্বি গাওয়ার পর, আমি গানের সুরটা বানিয়ে নিই, কিন্তু সেটা আয়নার মতন দেখতে পাই উর্বি গাওয়ার পর। তো উর্বি যখন গিয়েছে শ্যুটটা, মানে ছেলে মেয়ে ইরেসপেক্টিভ অফ দ্য শ্যুট, তো সেটা কে কোথায় গাইবে পরের ব্যাপার, আগে গানটাকে বুঝতে চাই, আমি পড়তে চাই। ধরো তখন যখন পড়তে গিয়ে আমার মনে হলো এটা একটা মেয়ের গলাতেই ভালো লাগবে, তো ন্যাচারালি উর্বি স্ক্র্যাচটা গাইলো, স্ক্র্যাচটা এত ভালো গাইলো, মানে আমি ওর সামনে অত বলতে পারি না, কিন্তু ভাগ্যিস ও আমার সঙ্গে নেই আজকে, মানে আমার মনে হয় উর্বির আজ অব্দি গাওয়া বেস্ট সং। এবার শেষ করব, এতক্ষণ আমরা যে গানটা নিয়ে আলোচনা করলাম, এবার সেই গানটা তোমার গলায় শুনতে চাই। আমার গলায় তো উর্বির মতন ভালো লাগবে না, কিন্তু তাও চেষ্টা করছি। তু বাতা দে হ্যাঁ দিলবার, क्या तुझे भी प्यार हुआ, होता नहीं सबको ऐसे, छू ही लिया रब ने जैसे, मांगू मैं क्या रब से तू बता, मिल ही गए तुम दुआ बन के, पाकीज़ा इश्क ये मेरा, मैं कुर्बान हुआ हाँ तेरे प्यार में, पाकीज़ा इश्क है मेरा। এই গানটা পাকিজা ইশক, আমি তো জিও বাংলার প্রত্যেকটি অডিয়েন্সকে বলবো যে আপনারা প্লিজ 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 এই গানটাকে ভালোবাসা দিন। আর এটা শিব দামিনী প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা এই গানটা দেখতে পাবেন। পাকিজা ইশক কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে, এবার শুধু আপনাদের ভালোবাসা দেওয়ার পালা। এবার কেমন লাগলো গানটা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য, আরো অনেক এরকম আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। থ্যাংক ইউ।